ঐতিহাসিক এই কারণে বলা হচ্ছে যে এর আগে এইরকম কোনোদিন হয়নি যে রোল রিভিশনে ইআরও ছাড়া অন্য কারণ রোল অবজারভার চিরকালই ছিল, কিন্তু কারণ অবজারভারের কনসেপ্ট রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে আছে, ওটা একটা লিগ্যাল এন্টিটি। ইআরও তো অবশ্যই লিগ্যাল এন্টিটি, সেকশন 13B 13C আছে, কিন্তু এইরকম একটা স্টেপ অনারেবল সুপ্রিম কোর্ট নিতে বাধ্য হয়েছে, যা বুঝে সুঝে করেছে। ইন অল ইটস উইজডম অনারেবল সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে এবং অর্ডার দেওয়ার সময় একটা কথা বলেছে যে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস ডিমান্ড এক্সট্রাঅর্ডিনারি সলিউশনস। তো এটা নো ডাউট একটা এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে, যার জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার মতন অনেক লোকই যারা ডেমোক্রেসিতে খুব ডিপ রুটেড বিশ্বাস করেন, তারা পুরোপুরি এই সিচুয়েশনের জন্য ইলেকশন কমিশনকেই দায়ী করছে। কারণ ইলেকশন কমিশনের কাছে পুরো রুলস, রেগুলেশনস, অর্ডার, সার্কুলার, মেমো তার নিজের তৈরি করা, বাইরে থেকে কেউ তৈরি করে দেয়নি। কনস্টিটিউশন আছে তার কাছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে, রেজিস্ট্রেশন অফ ইলেক্টরাল রুলস আছে, তার অর্ডার সার্কুলার আছে। সেইটা ধরে নিখুঁতভাবে অ্যাক্ট করলে এই সিচুয়েশন আসতো না। এর মধ্যে কিন্তু ভিকটিম হয়েছে ভোটার, সাধারণ মানুষ, সাধারণ ভোটার সব থেকে বেশি ভিক্টিমাইজ হয়েছে। আর একটা ওয়ার্ড আমি বহু দিন ধরে সব প্রোগ্রামে বলে এসেছি, ট্রাস্ট ডেফিসিট। কালকে অনারেবল সুপ্রিম কোর্ট ঠিক সেই ওয়ার্ডটা ইউজ করেছে, দেয়ার ইজ আ ট্রাস্ট ডেফিসিট। ট্রাস্ট ডেফিসিট কিন্তু ইলেকশন কমিশনের ওপরেই পুরোটাই বর্তায়। ইলেকশন কমিশনের দিক থেকে ট্রাস্ট ডেফিসিটটা ম্যাক্সিমাম ক্রিয়েট করা হয়েছে, এটা আমার মত এবং অনেকেরই মত আছে। কারণ ইলেকশন কমিশন তো আজ নতুন করছে না, কনভেনশন হচ্ছে, ইলেকশন কমিশন কাজ করে, স্টেট গভর্নমেন্ট ম্যান পাওয়ার লজিস্টিক্স দিয়ে সাপোর্ট করে, এবং এই কাজ চিরকাল হয়ে এসছে, 1952 সাল থেকে হয়ে আসছে, এবং খুব টু এ সার্টেন এক্সটেন্ট 99% অ্যাকুরেট হয়ে কাজ হয়। এই মেশিনারি করতো এই স্টেট গভর্নমেন্ট। কিন্তু এইবার একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হয়েছে। যাক, এখন তো সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আর সুদীপ্তদা যেটা বললেন আমি একদম একমত, যে জুডিশিয়ারির কিন্তু বেসিক টেনেট হচ্ছে, বেসিক ফান্ডা হচ্ছে, যে কোনো জিনিসকে অ্যাডজুডিকেট করার আগে দুই পক্ষকে শুনতে হয়। এইবার কিন্তু এই জুডিশিয়ারির ওপরে, মানে এই জুডিশিয়াল অফিসারদের ওপরে, অফ দি র্যাঙ্ক অফ ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তাদের ওপরে একটা চাপিয়ে দেওয়া হয়েছে, শুধু কাগজ দেখে ও ডিসাইড করবে। নাও লেটস টেক আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এটা হাইপোথেটিক্যাল হবে না, 2 সপ্তাহ পর আমরা আবার এই কথাটা ডিসকাস করব যেটা আমি আজ বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, কালকে একটা ভোটার এই তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে, এই জুডিশিয়াল অফিসাররা তো সেইভাবে মাইন্ডসেট নিয়ে কাজ করেন না, ওনারা তো দুই পক্ষকে শুনতেন, মানে নর্মাল কোর্সে যদি কাজ ওনাকে দিতে হতো। সেই সময় নেই, কাগজ দেখে বিচার হবে। উনি একটা ডিসিশন নিলেন, ইন অল ইটস গুড ফেথ উনি একটা ডিসিশন নিলেন, সেই ডিসিশন কোনো একটা ভোটারের আগেনস্টে চলে গেল, ভোটার রংলি ইনক্লুড বা রংলি ডিলিটেড হয়ে গেল। হতেই পারে, এত বড় ভলিউম এত শর্ট টাইমে করতে গেলে ভুল ত্রুটি হবে। আফটার অল জুডিশিয়াল অফিসাররাও কিন্তু হিউম্যান বিং, হিউম্যান এরার থাকবে। কালকে ওই ভোটার যদি কোর্টে যায় চ্যালেঞ্জিং, নাও হু উইল ই চ্যালেঞ্জ? আরও তো ডিসিশন নেয়নি, ডিসিশন নিয়েছেন জুডিশিয়াল অফিসার। নাও উইল দ্য জুডিশিয়াল অফিসার বি হেল্ড রেসপন্সিবল? আমার মনে হয় না। দেন হু উইল বি হেল্ড রেসপন্সিবল? এই প্রশ্নের উত্তর বোধহয় কারোর কাছে এখন নেই। আর এই ঘটনা ঘটবে, একটা হলেও ঘটবে, 100 হলেও ঘটবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইলেকশন অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুল পরিষ্কার বলে দিয়েছে, ইআরও ইজ only ERO is responsible for the electoral roll. এবার এই ইলেকট্রাল রোলটাকে যদি কেউ দেখে, ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে, তার একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে একদম লাস্ট পাতায় ইআরওর নিজের সই থাকে, ইআরও কে সই করতে হয় ওখানে, এবং ডেট ফেট দিয়ে ওই কোন ডেটে পাবলিশ হলো সেটা লেখা থাকে, ইআরওর সই থাকবে।
নাও এবার কোনো একটা ডিসিশন, জুডিশিয়াল অফিসারের কোনো ডিসিশনের সঙ্গে ইআরওর যদি মতবিরোধ হয়, will if the ERO refuses to sign, বলবে আমি তো এইটাকে ইনক্লুড করছি বা ডিলিট করতে বলিনি, আমার কাছে যা তথ্য আছে আমি নলেজ উইজডম তো আমি, দেন হোয়াট উইল হ্যাপেন? এইগুলো হাইপোথেটিক্যাল আমি বলছি আজকে, 28 তারিখের পর রিয়ালিটি হয়ে দাঁড়িয়ে যাবে। এবং এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের সঙ্গে তারপর কিভাবে ডিল করা হবে, কি করা হবে, ইভেন ইফ ওয়ান ভোটার, আমাদের মহারাষ্ট্রে বম্বে হাইকোর্টের সেই রুলিং আমরা জানি যে একজন মোহাম্মদ খান তিনি গেছিলেন, তার নাম রংলি ডিলিটেড হয়েছিল এবং ওই কেস সুপ্রিম কোর্ট অব্দি যায় ফাইনালি। তো এরকম তো কেস হতেই পারে কালকে, দেন হু উইল বি রেসপন্সিবল? কারণ এখন তো আর ইআরও সরে যাচ্ছে, সুপার ইআরও হয়ে গেছে। তো যতই নলেজ উইজডম সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে, কার্যকারীও হবে, যেহেতু আর্টিকেল 142 ইনভোক হয়েছে। আর্টিকেল 142 খুব এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার সুপ্রিম কোর্টকে দেওয়া আছে, যে কোনো কাজকে তারা যেভাবে মনে করে সেটা করতে পারে। কিন্তু তারপরে আফটার ইফেক্টটা যেটা হবে, আই এম ওয়ারিড অ্যাবাউট দ্যাট। আর এই যে মানুষ যারা প্রায়, এটা তো এই যে কাজটা হবে এটার সংখ্যা প্রায় হবে 25 থেকে 30 লাখ। 25 থেকে 30 লক্ষ নিয়ে ডিসপিউট আছে বিটুইন অবজারভার অ্যান্ড ইয়ার, মানে ডিসপিউট আছে। ও বলছে এটা অ্যাকসেপ্ট হবে, ও বলছে হবে না। এইটা নিয়ে এই সংখ্যাটাই ইনারা অ্যাডজুডিকেট করবেন, কিন্তু এই সংখ্যাটা কম নয়। 25-30 লক্ষ লোক এখন এদের বোধহয় ডিসিশন যা ইলেকশন কমিশন বলেছে, এদের নাম ডিসাইড হবে 28 তারিখের পরে, মানে এদের যদি ইনক্লুড হয়, ডিলিট হয়, যা হবে সেটা জানানো হবে আফটার 28 ইন দি ফর্ম অফ এ সাপ্লিমেন্ট। ঠিক আছে, ওটা হতে পারে, ওটা আইনেই বলা আছে সাপ্লিমেন্ট পায়, ওটা অসুবিধা নেই। কিন্তু যদি সব ঠিকঠাক থাকে, কোনো গ্রিভান্স না হয়, কোনো কোর্ট কেস না হয়, তাহলে তো ওয়েল এন্ড গুড, আমরা থ্যাংক ইউ বলবো সবকিছু। কিন্তু এটা মানে আইডিয়াল সিচুয়েশন নয়। এবং আমার মনে হয় যেটা, মানে এই জাজমেন্টের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে খুব খুব নই, মানে ব্যক্তিগতভাবে আমি সহমত প্রকাশ করি না। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট কুড হ্যাভ ইজিলি এনফোর্স দি ইআরও বা ইলেকশন কমিশন বা রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের সে ক্ষমতা আছে, যে এনফোর্স করতো যে তোমার কাজ তুমি ভালো করে করবে না, উই উইল হল ইউ আপ। এবং যে ইআরও, যে অফিসার, যে ইলেকশন কমিশনের লোক যারা কাজটা ঠিক করে করছে না, নিখুঁতভাবে করছে না, তাকে হল করা হোক, তাকে যা যা শাস্তি দেওয়া উচিত ছিল। কিন্তু এটা একটা সিচুয়েশন এমন আরাইজ হয়ে গেল যে যদি দুটো ডাক্তারের মধ্যে, মানে এক্সাম্পল অ্যানালজি টানি, দুটো ডাক্তারের মধ্যে একটা রুগীকে নিয়ে যদি মতবিরোধ হয়ে যায়, তাহলে বলে দেওয়া হবে যে এই রুগীর চিকিৎসাটা একটা ইঞ্জিনিয়ার করে দেবে। মোট কথা এটাই, ওই রকমই বোধহয় অ্যানালজি দাঁড়িয়ে গেছে এখন। তো ইঞ্জিনিয়ার কিরকম চিকিৎসা করবে আমরা বুঝতেই পারছি। ইঞ্জিনিয়ারকে তো টাইম দিতে হবে ডাক্তারি পড়ার জন্য, তো সেই টাইমটা কোথায়? টাইম তো দিয়েছে 7 দিন। তারপর আজকে মিটিং হয়েছে, সোমবারে হয়তো সিলেকশন হবে, তারপর এর মধ্যে অনেক রিটায়ার্ড জুডিশিয়াল অফিসাররা আসবেন, কারণ সুপ্রিম কোর্ট রিটায়ার্ড কথা বলেছে। সেই রিটায়ার্ড জুডিশিয়াল অফিসারের কি অবস্থা আছে? তিনি বাড়িতে আছেন, ব্যাঙ্গালোরে ছেলের কাছে থাকছেন, অসুস্থ আছেন, হসপিটালাইজ আছেন, কি অবস্থা আছে তাকে বোঝাতে হবে কাজটা কি আছে। উনি এক ধরনের কাজ করতে অভ্যস্ত, তিনি খুব এক্সপার্ট নিজের কাজে, দুই পার্টিকে শুনে অ্যাডভোকেটিকেট করা, অর্ডার লেখা, খুব এক্সপার্ট উনি। কিন্তু এইটা তো একটা নতুন ধরনের কাজ দিয়ে দেওয়া হবে তাকে, এবং টাইম নেই। তো লেটস হোপ ফর দি বেস্ট। এটা আমি তো ওই অপেক্ষায় আছি যে 28 তারিখে কতটা পাবলিশ হলো আর কতটা হলো না। যেটা হবে না সেটাই অ্যাডজুডিকেট হবে পরে, দেখা যাক।